নমস্কার বন্ধুরা, 2014 ওএমআর মামলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু রয়েছে এই মুহূর্তে তোমাদের জন্য। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো গতকাল এই ওএমআর মামলার শুনানি ছিল এবং সেখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন কিন্তু করা হয়েছে পর্ষদের উদ্দেশ্যে। যেই প্রশ্নগুলির উপর ভিত্তি করেই কিন্তু আগামী দিনে 2014 যে সমস্ত টেট পাস ক্যান্ডিডেটরা রয়েছে তারা বৈধ কি অবৈধ সমস্ত কিছু কিন্তু জানা যাবে। তো সেই প্রশ্নগুলি কি সেগুলোর উপরেই কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে আগামী দিনে সমস্ত চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ। ঠিক আছে, তো সেগুলো কি আমরা দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছ WPA 2005-2022। তো এখানে বিভিন্ন ক্যান ফাইল করা হয়েছে এবং কালকের এই ক্যান ফাইল করার জন্য কিন্তু কালকের মোটামুটি একটা অর্ডার কপি নতুন করে আবার পাবলিশ করা হয়েছে। তো সেই অর্ডার কপিতে প্রায় 30 থেকে 32টা মতো কিন্তু প্রশ্ন করা হয়েছে পর্ষদের উদ্দেশ্যে। ঠিক আছে, তো সেই প্রশ্নগুলি কি আমরা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো সরাসরি আমরা চলে যাচ্ছি অর্ডার যে ডিটেলস সেখানে আমরা চলে যাচ্ছি। তো টোটাল 24টা মতো কিন্তু ক্যান ফাইল করা হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তো বুঝতে পারছো কত বড় একটা মামলা হতে চলেছে আগামী দিনে। তো প্রথমে যে অপশানটা রয়েছে এখানে যে বিষয়টা বলেছে বা যে বিষয়গুলি নিয়ে পর্ষদের উদ্দেশ্যে প্রশ্ন করেছে সেটা হচ্ছে যে 2016 14 সেপ্টেম্বর প্রকাশিত হওয়া 2014 যে টেট পরীক্ষার ফলাফল সেই বিষয়গুলি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন কিন্তু করা হয়েছে পর্ষদের উদ্দেশ্যে। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ ইস্যুস কোশ্চেন দ্যাট অ্যারাইজ ফ্রম দ্য প্লিন্ডিং ফাইল টিল ডেট টু দ্য address by the parties in respect of TET exam of 2014 result therefore were published on 14 সেপ্টেম্বর 2016। অর্থাৎ 2016 14 সেপ্টেম্বর যে রেজাল্ট প্রকাশিত হয়েছিল 2014 যে টেট পরীক্ষার, তো সেই বিষয়গুলি নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন করা হয়েছে। প্রথমে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে যে রোল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা কী রয়েছে। ঠিক আছে, তো এই বিষয় নিয়ে মোটামুটি প্রশ্ন করেছে। তো প্রথমে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে 2001 সালে পশ্চিমবঙ্গ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালার 9/2/12 এবং 19/1D এর পরিপ্রেক্ষিতে টেট পরীক্ষার প্রক্রিয়া পরিচালনা করার জন্য বোর্ডের দ্বারা কোন নির্দেশিকা প্রণয়ন করা হয়েছিল। ঠিক আছে, কোন নির্দেশিকা প্রণয়ন করা হয়েছিল এবং কি সেটা জানানোর জন্য কিন্তু মোটামুটি একটা কোশ্চেন করা হয়েছে। দ্বিতীয়ত যে প্রশ্নটা করা হয়েছে বোর্ড কর্তৃক প্রণীত কোনো বিধি নিষেধ না থাকলে বোর্ড কর্তৃক গৃহীত পদ্ধতি কি স্বেচ্ছাচারিতাকে বাতিল করে, যৌক্তিকতা এই দিয়ে মোটামুটি পরীক্ষায় পাশ করা ক্যান্ডিডেটদেরকে বিবেচনা করতে হবে, এরকম একটা মোটামুটি কোশ্চেন করা হয়েছে। তৃতীয়ত যে প্রশ্নটা করা হয়েছে হোয়াই ডিড দ্য বোর্ড ইউজ দ্য এক্সপ্রেস সিড হোয়াইল supplying OMR to the candidate in 2017 and the এক্সপ্রেশন ডিজিটাইজড ডেট ইন 2022। তো এখানে বলেছে কেন বোর্ড 2017 সালের একজন প্রার্থীকে ওএমআর সরবরাহ করার সময় সিট এবং 2022 সালে ডিজিটাইজ ডেটা অভিব্যক্তিটি ব্যবহার করেছিল। ঠিক আছে, তো এটা একটা প্রশ্ন। চতুর্থ যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে যে টেট 2014 ক্ষেত্রে ডেটা মোকাবেলা করার জন্য একটি এজেন্সি নিয়োগের জন্য কেন কোনো দরখাস্ত পাঠানো হয়নি, এই বিষয়টা নিয়েও প্রশ্ন করেছে। ঠিক আছে, তো পঞ্চম অর্থাৎ যে ব্যাপারটা রয়েছে দেখো হোয়াট ওয়াজ দ্য স্কোপ অফ ডিউটিস অ্যান্ড অথরিটি স্পেশালি এন্ট্রাস্ট টু এস বাসু অ্যান্ড কোম্পানি ইন দ্য টেট 2014 বাই বোর্ড। ঠিক আছে, এখানে কী বলেছে দেখো যে বোর্ড কর্তৃক টেট 2014 এস বসু অ্যান্ড কোম্পানিকে বিশেষভাবে দায়িত্ব এবং কর্তৃত্বের সুযোগ কি দেওয়া হয়েছিল, এই প্রশ্নটা করা হয়েছে। পরবর্তীতে যে প্রশ্নটা করা হয়েছে দেখো ওয়াজ এস বাসু অ্যান্ড কোম্পানি specifically authorized by the board of scan and digitize data and that too in the letter office। ঠিক আছে, তো এখানে কি বলেছে দেখো যে এখানে বলেছে যে এস বাসু অ্যান্ড কোম্পানিকে কি বিশেষভাবে বোর্ডের দ্বারা ডেটা স্ক্যান এবং ডিজিটাইজ করার জন্য অনুমোদন দেওয়া হয়েছিল, এই প্রশ্নগুলো করা হয়েছে। এর পরবর্তী যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে যে কিভাবে ওএমআর সিট বোর্ডের অফিস থেকে এস বসু অ্যান্ড কোম্পানি নিয়ে যাওয়া হয়েছিল সেটাও কিন্তু মোটামুটি সমস্ত কিছু জানাতে হবে। ঠিক আছে, তো এছাড়াও সিবিআই এর অবস্থান কি বা সিবিআই চেয়ারম্যান এই বিষয়টাকে নিয়ে কি ভাবছে, মানিক ভট্টাচার্যের মধ্যে কোনো ষড়যন্ত্র ছিল কিনা, এই সমস্ত মোটামুটি জানতে চেয়েছে আমাদের কলকাতা হাইকোর্ট। ঠিক আছে, তো এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে রোল অফ
এস বাসু অ্যান্ড কোম্পানি, ঠিক আছে, এর পরবর্তীতে যে রয়েছে মানে এস বাসু অ্যান্ড কোম্পানির কি রোল ছিল, ঠিক আছে, এটা জানতে চেয়েছে। তো প্রথমে যে বিষয়টা রয়েছে দেখো, হোয়াই ওয়াজ দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট সেন্ট বাই গৌতম ভট্টাচার্য এ পার্টনার অফ এস বাসু অ্যান্ড কোম্পানি টু দ্য পার্সোনাল ইমেল আইডি অফ মানিক ভট্টাচার্য অ্যান্ড নট টু দ্য WBBPE। তো এখানে কি বলেছে যে কেন প্রার্থীদের তালিকা এস বাসু অ্যান্ড কোম্পানির অংশীদার গৌতম ভট্টাচার্যের দ্বারা মানিক ভট্টাচার্যের ব্যক্তিগত ইমেল আইডিতে পাঠানো হয়েছিল এবং WBBPতে পাঠানো হয়নি, এই প্রশ্নটা কিন্তু করা হয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছো। মানে এস বাসু যে কোম্পানিটা রয়েছে তার যে অংশীদার গৌতম ভট্টাচার্য তিনি কিন্তু মানিক ভট্টাচার্যকে ব্যক্তিগত ইমেলের মধ্য দিয়ে কিন্তু ইমেল পাঠিয়েছিল, কিন্তু WBBPতে কিন্তু কোনো ইমেল পাঠায়নি, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদে কিন্তু কোনো ইমেল পাঠায়নি। তো দ্বিতীয় যে বিষয়টা রয়েছে দেখো, was MS Basu and company asked to hand over the original OMR sheet of candidate to the WBBPE। তো এখানে কি বলেছে দেখো, এস বাসু অ্যান্ড কোম্পানিকে কি প্রার্থীদের আসল ওএমআর সিটগুলো WBBP এর কাছে হস্তান্তর করতে বলা হয়েছিল। তৃতীয় যে বিষয়টা রয়েছে, তৃতীয় কি প্রশ্নটা রয়েছে দেখো, তৃতীয় প্রশ্নটা রয়েছে, ওয়াজ এস বাসু অ্যান্ড কোম্পানি অথরাইজ টু এঙ্গেজ এনি আদার এজেন্সি ইন দ্য প্রসেস অফ ডিলাইং উইথ দ্য ওএমআর সিট আফটার কমপ্লিয়েশন অফ দ্য মিরর ইমেজ অ্যান্ড ডিজিটাইজেশন অফ দ্য ওএমআর সিট। তো কি বলেছে দেখো, যে ওএমআর সিটগুলো কি মিরর ইমেজিং এবং ডিজিটালাইজেশন শেষ করার পরে এস বাসু অ্যান্ড কোম্পানিকে কি অন্য কোনো সংস্থাকে ওএমআর সিটগুলোর সাথে কাজ করার প্রক্রিয়াতে যুক্ত করার জন্য অনুমোদিত দেওয়া হয়েছিল, ঠিক আছে, এস বাসুকে কি আর আদার্স কোনো এই ওএমআর সিট সংক্রান্ত বিষয়কে পরীক্ষা করার জন্য কি কোনো টেন্ডার দেওয়া হয়েছিল নাকি, সেই বিষয়টা, ঠিক আছে। তো পরবর্তী 4 নম্বরে যে পয়েন্টটা রয়েছে সেটা কি বলেছে দেখো, যে মেসার্স এস বাসু অ্যান্ড কোম্পানি কি স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করেছে, যেমন হচ্ছে সঠিক উত্তর কি সহ ওএমআর টেমপ্লেট তৈরি করা, তারপরে হচ্ছে নমুনা ডেটা তৈরি করা, অর্থাৎ উত্তর কি নমুনা ডেটা সিট মানে অ্যান্সার সিট তৈরি করা, ঠিক আছে, তারপরে হচ্ছে টেমপ্লেট দিয়ে ওএমআর সিট স্ক্যান করা ইত্যাদি, এগুলো কি করেছে, এগুলো মোটামুটি কিন্তু প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে। তো 5 নম্বরে যে বিষয়টা রয়েছে দেখো, did MS Basu and company scan the mirror image of the OMR sheet of each candidate and was a scan number, কার্টুন নাম্বার, তারপর হচ্ছে চ্যানেল নাম্বার অ্যান্ড লট নাম্বার অ্যালট টু ইচ ওএমআর সিট। তো এখানে কি বলেছে দেখো, এস বাসু অ্যান্ড কোম্পানি কি প্রতিটি প্রার্থীর ওএমআর সিটের মিরর ইমেজ স্ক্যান করেছেন এবং প্রতিটি ওএমআর সিটে একটি স্ক্যান নাম্বার, তারপর হচ্ছে কার্টন নাম্বার, তারপর হচ্ছে চালান নাম্বার এবং লট নম্বর বরাদ্দ ছিল কিনা সেগুলো মোটামুটি জানতে চেয়েছি, ঠিক আছে। তো এবারে 6 নম্বর পয়েন্টটা কি বলেছে দেখো, ওয়াজ দ্য ডিজিটাইজড ডেটা প্রোডাক্টেড বাই দ্য বোর্ড অ্যাজ সাপ্লাইড বাই MS বাসু অ্যান্ড কোম্পানি ফলো দ্য অ্যাবাভ প্রসিডিওর। মানে এস বাসু অ্যান্ড কোম্পানি এই যে প্রসিডিওর মানে অর্থাৎ উপরিউক্ত যে প্রসিডিওর সেগুলো কি মেনেছে আদবে, তো এগুলো মোটামুটি জিজ্ঞাসা করেছে। তো পরবর্তীতে যে বিষয়টা রয়েছে দেখো, 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এখানে বলেছে যে দ্য অরিজিনাল ওএমআর সিট। তো অরিজিনাল ওএমআর সিট সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন কিন্তু করা হয়েছে, তার মধ্যে প্রথমে যেটা রয়েছে, বাই এ রিজনাল অফ দ্য বোর্ড ডেটেড 17 November 2015 it was decided that the OMR sheet of each candidate could be supplied to him if applied to between 16 November 2016 and 9th November 2016 there were approximately 12.95 lakhs OMR seat। তো এখানে কি বলেছে দেখো, যে 17 নভেম্বর 2015 তারিখে বোর্ডের একটি রেজুলেশনের মধ্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 16 সেপ্টেম্বর 2016 থেকে 9 সেপ্টেম্বর 2016 মধ্যে আবেদন করা হলে প্রতিটি প্রার্থীর ওএমআর সিট তাকে সরবরাহ করা যেতে পারে। প্রায় 12.95 লাখ অর্থাৎ 12,95,000 ওএমআর সিট ছিল, ঠিক আছে। তো এবারে পরবর্তীতে যে বিষয়টা রয়েছে দেখো, দ্য ওএমআর সিট অফ অল ক্যান্ডিডেট ওয়ার মোস্ট লাকিলি স্ক্যানার্ড সাইন্স এ ক্যান্ডিডেট ওয়াজ প্রোভাইড ইন দ্য ইয়ার 2017 টু ওয়ান ক্যান্ডিডেট হেমন্ত চক্রবর্তী রোল নাম্বার এত দেওয়া রয়েছে মোটামুটি। ইট ওয়াজ ইম্পসিবল টু ট্র্যাক আউট দ্য অরিজিনাল অফ ওয়ান
ওএমআর সিট অ্যামং দ্য লাক অফ ক্যান্ডিডেট। তো এখানে কি বলেছে দেখো, 2017 সালে একজন প্রার্থীকে হেমন্ত চক্রবর্তী যার রোল নম্বর এত প্রদান করার পর থেকে সমস্ত প্রার্থীরা ওএমআর সিটগুলি সম্ভবত স্ক্যানার করা হয়েছিল। তো লাক্ষাধিক প্রার্থীর মধ্যে একটি ওএমআর সিটের আসলটি খুঁজে বের করা অসম্ভব। তো পরবর্তীতে যে 3 নম্বর বিষয়টা রয়েছে দেখো, যে সিবিআই রিপোর্টের পরিপ্রেক্ষিতে প্রায় 8,000 ওএমআর সিটে এস বসু বোর্ডের সরবরাহ করেছিল। উল্লেখিত 12.5 লাখ ওএমআর সিট স্ক্যান করা ছাড়া এটি অসম্ভব। ঠিক আছে, তো সিবিআই রিপোর্ট অনুযায়ী কিন্তু 8 লক্ষ ওএমআর সিট কিন্তু সরবরাহ করেছিল এস বসু। ঠিক আছে, তো পরবর্তীতে যে পয়েন্টটা রয়েছে দেখো, এখানে বলেছে অ্যাবাউট 2830 ক্যান্ডিডেট হু ফেল শর্ট অফ 1 মার্ক ইন বেঙ্গলি এক্সাম ওয়ার গিভেন দ্য সাম বাই গ্রেস অফ দ্য then chairman Manik Bhattacharya and were appointed. It is one again impossible to track out the mark of the said candidate unless their OMRs were স্ক্যান্ড। তো এখানে কি বলেছে দেখো, যে প্রায় 2830 জন প্রার্থী যারা বাংলা পরীক্ষায় 1 নম্বর কম পড়েছিল তাদের তৎকালীন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের অনুগ্রহে দেওয়া হয়েছিল এবং নিয়োগও করা হয়েছিল। ঠিক আছে, তো এটা কেন করা হয়েছিল এই প্রশ্নটাও কিন্তু মোটামুটি তোলা হয়েছে। ঠিক আছে, তো এর পরবর্তীতে যে মোটামুটি পয়েন্টগুলো রয়েছে দেখো, এই যে 5 নম্বর যে পয়েন্টটা রয়েছে, 5 নম্বর পয়েন্টে কি বলেছে, যে প্রায় 752 জন অযোগ্য প্রার্থীকে বোর্ড কর্তৃক আটকে রাখা হয়েছে। তো উল্লেখিত প্রার্থীদের পরবর্তীতে যোগ্য হিসেবে দেখানো হয়েছিল এবং 352 প্রার্থীকে নিয়োগও দেওয়া হয়েছিল। তো ওএমআর স্ক্যান না করলে এটা সম্ভব হতো না। তো ওএমআর স্ক্যান যেহেতু করা হয়েছে সেই স্ক্যানার কপিটা কিন্তু প্রয়োজন, বা স্ক্যানার কপিটা কিন্তু দেখাতে হবে। তো 6 নম্বরের যে পয়েন্টটা রয়েছে, 6 নম্বরে কি বলেছে, this scanning was done using a ADF স্ক্যানার। মানে এখানে যে বিষয়টা বলতে চেয়েছে দেখো, আমি বাংলাতে বলে দিচ্ছি। এই স্ক্যানারটি একটি ADF স্ক্যানার ব্যবহার করা হয়েছিল। এই স্ক্যানারটি প্রতিটি প্রার্থীর দ্বারা উত্তর দেওয়া আসল ওএমআর সিটের মিরর ইমেজ সংরক্ষণ করবে। তো এই ADF স্ক্যানার দ্বারা সংরক্ষিত ডেটা এস বসু অ্যান্ড কোম্পানির অংশীদার কৌশিক মাঝি দ্বারা ধ্বংস করা হয়েছে। কেন এটা ধ্বংস করা হয়েছে এই প্রশ্নটা কিন্তু করা হয়েছে। তো এবারে 7 নম্বরের যে পয়েন্টটা রয়েছে, 7 নম্বরের পয়েন্টটা রয়েছে দেখো, মেসার্স এস বসু অ্যান্ড কোম্পানি এর কাছে যা পাওয়া যায় তা হলো একটি সেকনি স্ক্যানার দ্বারা ক্যাপচার করা মিরর ইমেজ যার ডেটা সম্পাদনযোগ্য। তো সেকনিক স্ক্যানার দ্বারা স্ক্যান করা ওএমআর সিটগুলির চিত্রের ভিত্তিতে প্রস্তুত করা ডিজিটাল ডেটা তাই নির্ভরযোগ্য নয় এবং এই প্রক্রিয়া দ্বারা বন্দি ওএমআর সিটগুলি হেরফের করা যেতে পারে, এরকমটাই কিন্তু জানাচ্ছে। তো পরবর্তীতে যে অপশানটা রয়েছে বা পরবর্তীতে যে বিষয়টি তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে যে ADF স্ক্যানার দ্বারা ক্যাপচার করা ডেটা ধ্বংস করার জন্য মেসার্স এস বসু অ্যান্ড কোম্পানিকে অনুরোধ বা নির্দেশ দিয়েছিল, এই প্রশ্নটা করা হয়েছে। পরবর্তীতে 9 নম্বরের যে পয়েন্টটা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে এস বসু অ্যান্ড কোম্পানি কি মেসার্স আরকেভিজিকে ওএমআর সিটগুলি ধ্বংস করার জন্য নিযুক্ত করেছিল বা অনুমোদন দিয়েছিল, এই প্রশ্নটা করা হয়েছে। তো ওএমআর সিট ধ্বংস করা কি এস বসু অ্যান্ড কোম্পানির কর্তৃক আওতায়ের মধ্যে ছিল নাকি সেটাও কিন্তু জানতে চেয়েছে। তো পরবর্তীতে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে যে মূল ওএমআর ধ্বংস করা কি বোর্ডের দায়িত্বে একটি অংশ নয় বা অর্পণ করা যায় না, এই প্রশ্নটা করা হয়েছে। তো পরবর্তীতে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে দেখো, যে অন্যদিকে এস বসু অ্যান্ড কোম্পানি এবং বোর্ডের মধ্যে এবং ওএমআর সিটগুলি ধ্বংস করার স্থান এবং পদ্ধতিতে মেসার্স আরকেজিভি অন দ্য প্লেস অ্যান্ড ম্যাটার দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য ওএমআর সিট। মানে কি বলেছে, যে আরকেজিভির মধ্যে কি কোনো দ্বন্দ্ব রয়েছিল বা দ্বন্দ্ব ছিল, এই প্রশ্নটা করা হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু প্রশ্ন করা হয়েছে, চলো সেগুলো তোমাদের কাছে তুলে ধরছি। তো এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে দ্য এলিজিবল ভার্সাস ইনএলিজিবল ক্যান্ডিডেট, অর্থাৎ যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের মধ্যে পার্থক্য কী করণ। ঠিক আছে, তো প্রথমে যে বিষয়টি তুলে ধরেছে যে কুড ইজ নট বি প্রিজিউমড দ্যাট দ্য পার্সন হু নেমড ফিউচার ইন দ্য ফেক ওয়েবসাইটে দেওয়া রয়েছে www.wbtedresult.com অ্যান্ড দোজ হু পেইড মানি আন্ডার দ্য ইমেল। মানে একটা ইমেলের মধ্যে দিয়ে টাকা পাঠিয়ে সেখানে ভুয়োভাবে কিন্তু নাম মানে পাস করানো সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল। ঠিক আছে, এরকমভাবে একটা মোটামুটি বিষয় উঠে এসছে।
তো পরবর্তীতে যে বিষয়টা রয়েছে দেখো, এই যে দ্বিতীয় নম্বরটা যে রয়েছে সেটা হচ্ছে কি বলতে চেয়েছে, ডাব্লিউবিবিপি এর আদালতে টেট 2014 যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের একটি তালিকা সরবরাহ করতে পারে এবং সেটা করতে হবে, এরকমটাই কিন্তু জানিয়েছে। ঠিক আছে, তৃতীয় নম্বর যে বিষয়টা রয়েছে, তৃতীয় নম্বর বিষয়টা বলেছে যেহেতু প্রাথমিকভাবে সিবিআই এর রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে টেট 2014 পরীক্ষার প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে বড় আকারে অনিয়ম হয়েছে এবং ডাব্লিউবিবিপি এর অযোগ্য প্রার্থীদের থেকে যোগ্যদের আলাদা করতে সক্ষম নয়। পরীক্ষা পরিচালনার জন্য টেট 2014 পরিচালনার জন্য টেট 2014 কিন্তু টিকে আছে। তো কী কারণে এটা টিকে রয়েছে সেটা মোটামুটি মানে জানতে চেয়েছে। বিভিন্ন ধরনের কিন্তু অনিয়ম এখানে হয়েছে। ঠিক আছে, তো পরবর্তী 4 নম্বর পয়েন্টে কী বলেছে দেখো, পক্ষগুলি 2021 4 SSC 631 রিপোর্ট করা সচিন কুমার বনাম দিল্লি অধস্তন পরিষেবা নির্বাচন বোর্ডের সিদ্ধান্তে রেফারেন্সের মধ্য দিয়ে আদালতের সাথে কথা বলতে পারে ইন্দ্রদীপ সিং। তারপরে হচ্ছে এটা মোটামুটি এটা দেওয়া রয়েছে যে কখন কি মামলাটা হয়েছিল সেই বিষয়। ঠিক আছে, তো এবারে 2 নম্বরের যে বিষয়টা রয়েছে দেখো, the parties may address court on other issues as well as they deem fit। মানে এখানে কি বলতে চেয়েছে যে পক্ষগুলির অনন্য সমস্যাগুলির পাশাপাশি তারা উপযুক্ত বলে মনে করে আদালতকে সম্বোধন করতে পারে। ঠিক আছে, এই বিষয়টা বলেছে। তো এর পরবর্তী 3 নম্বরের বিষয়টা কি বলেছে যে 30 এপ্রিল 2024 তারিখে আবেদনের 4র্থ এবং 5ম পৃষ্ঠায় পিটিশনারকারীদের পক্ষে বিজ্ঞ আইনজীবী জবাব রাতুল বিশ্বাস এবং জনাব সৌমদীপা কানুর নাম মুছে ফেলা হবে। তো এবারে 4 নম্বর বিষয়টা কি বলেছে, 30 এপ্রিল 2024 তারিখে আদেশের 4র্থ পৃষ্ঠায় শ্রীমতী প্রিয়াঙ্কা সাহা, জনাব ঈশান ভট্টাচার্যের নাম 2022 সালে WPA 2005-এর 204 এর ক্যান 5-এর আবেদনকারী প্রতিনিধিত্বকারী হিসেবে সংশোধন করা হবে। তো এখানে মানে যাদের নামগুলো ছিল না সেগুলো সংশোধন করার জন্য কিন্তু এইগুলো বলা রয়েছে। তো পর্ষদকে কি প্রশ্নগুলি করা হয়েছে আশা করি তোমরা বুঝতে পারলে। তো এই প্রশ্নগুলির সঠিক উত্তর যদি পর্ষদ দিতে পারে তাহলে 2014 টেট পরীক্ষাটা বাঁচবে, না হলে কিন্তু পুরো পরীক্ষাটা বাতিল হতে চলেছে। প্রায় 30টা মতো কিন্তু প্রশ্ন করা হয়েছে, যেই প্রশ্নগুলির উত্তর দিতে হবে আগামী 8 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 8 সপ্তাহ পরে যে শুনানিটা হতে চলেছে সেই সময় দিতে হবে। যদি দিতে পারে তাহলে থাকলো, না হলে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো দেখা যাক কি হয়। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, জয় হিন্দ, বাই।